এম আবদুল্লাহ, আসলে আমরা যে কথা আপনার সঙ্গে শুরুতে শুরু করেছিলাম যে 400 আসনে নির্বাচন হবে, 100 আসন থাকবে নারীদের জন্য সংরক্ষিত এবং উচ্চ কক্ষ হবে, সেখানে 105টা আসন থাকবে, 100 আসন হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে, আর 5টা রাষ্ট্রপতির হাতে থাকবে। এগুলো বাইরের কোনো কোনো দেশে আছে, কিন্তু বিশেষ করে দুটো বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করবো আমি। 400 আসন, এর মানে এক রাজনৈতিক অঙ্গনে তুলপাড় শুরু হবে। কিন্তু একটা সুবিধা এখানে রয়ে গেছে যে পুরুষদের আসন কিন্তু আর কমছে না, কারণ ওই 300 আসন যে ইলেকশন হবে সেখানে মহিলারা ইলেকশন করতে পারবে না, বিষয়টা সেরকম না। কিন্তু যেহেতু 100 আসন একেবারে আলাদা, যেখানে কোনো পুরুষ প্রার্থী থাকবেন না, কাজে আমার মনে হয় এখানে তর্কটা বোধহয় থামিয়ে দেওয়া হয়েছে আসন সংখ্যা বাড়িয়ে, যে তাদের আসন কমছে না, একটা দিক। আরেকটা দিক হলো যে আনুপাতিক হারে ওই উচ্চকক্ষের আসন 100 নির্বাচিত হবে। এখানে আমরা এখনো জানতে পারিনি সে আনুপাতিক হারটা নির্বাচিত এমপিদের প্রার্থীতে না ভোটারের প্রার্থীতে, আমরা এখনো স্পষ্ট না। আপনার কাছে আমার প্রশ্ন, যেটা রনি বলছিলেন, যে রাজনৈতিক দলগুলো যারা যারা যত রকম প্রস্তাব দিয়েছে সবারই কিন্তু এখানে একটা অ্যাকোমোডেশন রয়েছে, কেউ বাদ পড়েছে না এটা বলার সুযোগ নেই। আমি আপনার কাছে প্রশ্নটা রাখতে চাই যে রাজনৈতিক দলগুলো আমরা যতটুকু খবর পেয়েছি সেই আলোকে তারা এটাকে মেনে নিতে পারে বা মেনে নিবে বা মেনে নেওয়াটা তাদের জন্য সহজ হবে? আপনি যদি এখানে বিতর্ক করতে চান তাহলে আপনি বিতর্কের জায়গা আছে যে এখন বর্তমান বাংলাদেশে যেখানে 300 আসনে নারীরা অংশগ্রহণ করতে কোনো বাধা নাই, তাহলে তাদের জন্য স্পেশাল কেন? এটা কি বৈষম্য নয়? এটা তো এক ধরনের কোটা। 100 আসনে শুধু তারাই করতে পারবে, আবার 300 আসনে তাদের সুযোগও আছে। তো সেখানে এই কোটা, আবার তো সেই কোটার প্রশ্ন, এই বিতর্কগুলো কিন্তু আসা অস্বাভাবিক না। আমি এটা এই বিতর্ক অন করছি না বা বিতর্ক আমি সৃষ্টি করতে চাচ্ছি না, কিন্তু আসবে, বিতর্ক শেষ হবে না, এইসব বিষয়গুলো সামনে আসবে। যে 300 আসনে দেখা গেল যে রাজনৈতিক দলগুলো 300 আসনেই 100-র মতো নারী নমিনেশন দিয়ে দিল, 50 জন নারীকে নমিনেশন দিয়ে দিল, তাহলে এখানে আরও তাদের জন্য 100 সংরক্ষিত থাকলো। তখন এই বিষয়গুলো তো এই জায়গাটাতে মনে হচ্ছে যে একটা পুরুষ বৈষম্যের জায়গা তৈরি হবে কিনা, সেই বিষয়টাও আসতে পারে। সেটা আলাদা, সামনের দিনে আমরা হয়তো লক্ষ্য করব। আরেকটা বিষয় এখানে যেটা অগ্রগতির জায়গা সেটা হচ্ছে যে 100 যে উচ্চকক্ষের 105 আসনের যে উচ্চকক্ষের কথা বলা হচ্ছে, এটার ধারণাটা ভালো এই জন্য যে একটি দেশের যে শাসন ব্যবস্থার ভারসাম্য রক্ষার জন্য সকল শ্রেণী পেশার মানুষের যে সম্পৃক্ততার জায়গাটা, এটা থাকলে পরে তাহলে পার্লামেন্টটা মোর ইফেক্টিভ হয়। যেখানে যে পার্লামেন্টে সংবিধান সংশোধন হবে, যে পার্লামেন্টে আইন প্রণয়ন হবে, সেখানে যদি সকল শ্রেণী পেশার মানুষের মত দেওয়ার জায়গা থাকে, প্রতিনিধিত্বের জায়গা থাকে, এটা কিন্তু সেটা অধিকতর সেই পার্লামেন্ট ইফেক্টিভ হয়। আমরা উন্নত বিশ্বে আমরা যেটা দেখি, তো সে জায়গায় এই 100 জনের ক্ষেত্রে কিন্তু এরা হবে মূলত বিভিন্ন শ্রেণী পেশাদার লোক। সেখানে ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, সাংবাদিক থাকবে, ব্যবসায়ী থাকবে, যারা সাধারণভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী না বা করতে চায় না বা এসব ঝামেলার মধ্যে যেতে চায় না, কিন্তু দেশ পরিচালনায়, দেশ গঠনে তাদের ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ আছে। এ ধরনের শ্রেণী পেশার মানুষের মধ্য থেকে এটা আনুপাতিক হারে এখন পর্যন্ত দেশের বৃহত্তম রাজনৈতিক দল বর্তমানে যেটি বাংলাদেশের সক্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলটির পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি তাতে তারা এই সংস্কারের কাজগুলো চূড়ান্ত পর্যায়ে নেয়ার জন্য সেটা রাজনৈতিক সরকারের পর্যন্ত নিয়ে যেতে চান। এই জায়গায় কিন্তু একটা মতভিন্নতার জায়গা আছে। তারা যদিও এই সংস্কার কমিশনের কাছে প্রস্তাব দিয়েছেন, এগুলা সংস্কার কমিশনের কাছে প্রস্তাব দেওয়ার আগেও কিন্তু বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময়ে 31 দফা, 27 দফা, নানান ধরনের প্রস্তাব সংস্কার নিয়ে তারা আলাপ আলোচনা করেছেন। তাদের যে সদিচ্ছার কথা তারা জানান দিয়েছেন। তারেক রহমান 31 দফা নিয়ে তো সারা দেশে তারা জনমত গঠনের জন্য কাজ করেছেন। এগুলো সবই পজিটিভ দিক, কিন্তু যেই জায়গাটাতে সংকটের জায়গাটা তৈরি হতে পারে বলে আমি আশঙ্কা করি, সেটা হচ্ছে যে এই সংস্কার প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে এটা কিন্তু আবার এই যেগুলো প্রস্তাব দেওয়া হলো এগুলো নিয়ে কিন্তু আবার রাজনৈতিক দলগুলো নিয়ে সরকার বসার কথা রয়েছে। রাজনৈতিক দলগুলো নিয়ে যখন বসবে সেখানে কিন্তু একটা বিভেদের জায়গা তৈরি হওয়ার জায়গা আছে, যে কেউ বলবেন যে এটা রাজনৈতিক সরকার এসে সংবিধান সংশোধন করে এটা বাস্তবায়ন করবে, কেউ বলবেন যে না, এটা এখনই বাস্তবায়ন করেই তারপরে আগামী নির্বাচন হবে। এই জায়গায় মূল সংকটের আমি দেখছি রাজনৈতিক সংকটের মূল জায়গাটা এটা। রেজাউল করিম রনি, এম আবদুল্লাহ
কয়েকটি বিষয় এখানে উল্লেখ করেছেন, সেই রেশ ধরে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। সেটি হলো, আমরা আলোচনায় লক্ষ্য করলাম যে আসলে বিভিন্ন রাজনৈতিক দল যে প্রস্তাব দিয়েছিল সংবিধান সংস্কারের, মোটামুটি তাদের অনেক প্রস্তাব, যেহেতু আমরা আগেই জানতাম তারা কি কি প্রস্তাব দিয়েছে, আমরা লক্ষ্য করছি সেই প্রস্তাবগুলো এখানে রয়েছে। সংকটটা তৈরি হতে পারে যে এই সংস্কার কমিশনের সবকিছু আমরা ধরে নিলাম, মেনে নিল বিরোধী দলগুলো, বাস্তবায়ন কখন হবে? এখানে একটা সমস্যাটা হলো কি, অভ্যুত্থানের শক্তির মধ্যে একদিকে ছাত্র, অন্যদিকে পলিটিক্যাল পার্টি, বিশেষ করে বড় পার্টি, এরকম একটা ডিভিশন কিন্তু তৈরি করা হয়েছে। এই ডিভিশনটা খুবই ক্ষতিগ্রস্ত করছে আমাদের এই পুরো প্রক্রিয়াটাকে। আমি মনে করি যে আমাদের যে জাতীয় ঐক্যটা, যে ঐক্যটার মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই ঐক্যটাই ছিল মূল স্পিরিট বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য। সেই স্পিরিটের মধ্যে দেখেন এই অভ্যুত্থানটা ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্ররা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এবং সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোই জনতা তারা হাজির হয়েছে। বলে জনতা বলে নন পলিটিক্যাল কোনো এন্টিটি নাই। এখন ছাত্ররা যদি ধরে নেয় যে জনতা বলতে নন পলিটিক্যাল একটা এন্টিটি অভ্যুত্থানে অংশগ্রহণ করছে, তার মানে তাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে, এরকম যদি কেউ কেউ মনে করে তাহলে ভুল হবে। প্রথম দিকে এই ডিভিশনের কারণটা হলো অনেকে এই জনতাটাকে নন পার্টিজান একটা এন্টিটি মনে, নন পার্টিজান না, এরা বিরোধী দলের নেতাকর্মী, জেল জুলুম অত্যাচারের মধ্যে ছিল, মাঠে এরা ছিল এ করতে। তো যাই হোক, ফলে এই ঐক্যটা যদি আপনি ঠিক করতে না পারেন, তাহলে এই সংস্কারটাকে মনে হবে কি যে যারা আমাদের ওনই করে না, যারা আমাদের অভ্যুত্থানে পার্টি মনে করে না, তারা একটা প্রস্তাবনা দিল, আর আমরা জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার পরে কি করব না করব সেটা আমাদের ব্যাপার, এই ধরনের একটা মনোভাব তৈরি হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে সমাধানটা কি, সমাধানটা বলতেছি, আপনি যদি মনে করেন যে না, এইটা আমাদের কমন সম্মিলিত অর্জন, ফলে আমাদের ব্যর্থতা হবে সম্মিলিত ব্যর্থতা, তাহলে আমাদের সম্মিলিতভাবে ব্যর্থ হওয়া যাবে না। প্রথমত বাংলাদেশের স্বার্থে, হ্যাঁ, এবং বাংলাদেশের নাগরিকদের স্বার্থে, এবং বিশেষ করে এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা জীবন দিল, তাদের মর্যাদা, তাদের এই আত্মত্যাগের প্রতি ন্যূনতম কোনো কমিটমেন্ট থাকে, তার জন্য অবশ্যই যেই রাষ্ট্র ব্যবস্থার কারণে এরকমভাবে জীবন দিতে হয়, সেই ব্যবস্থার পুরাপুরি বিলোপ অবশ্যই সাধন করতে হবে। এখন এই রাজনৈতিক দলগুলো কিভাবে এক হতে পারে? এখন রাজনৈতিকগুলো এক হওয়ার তো একটা শিক্ষা 5 আগস্ট দেখলাম আমরা, এবং আমরা বারবার বলতেছি গণ অভ্যুত্থান হইল বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মধ্যে এক অভূতপূর্ব ঐক্যের ফলাফল। তাহলে যে অভূতপূর্ব ঐক্যের মধ্য দিয়ে আপনি জীবনকে তুচ্ছ জ্ঞান করে বন্দুকের সামনে দাঁড়াইলেন, নলের সামনে দাঁড়াইলেন, এত বড় কঠিন কাজ আপনি করতে পারলেন, জীবন তুচ্ছ করতে পারলেন, সেখানে সংস্কারটা তো খুব সাধারণ কাজ। এর জন্য তো আপনার জীবন দিতে হচ্ছে না, এই জন্য শুধু আপনার হইল অপরের মতামতটাকে প্রাধান্য দেওয়ার ব্যাপার, নিজের সুবিধাটাকে আগে না দেখে দেশের সুবিধাটা আগে দেখে তারপরে আপনার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এই তো সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা বড় দায়িত্ব হলো যে দেখেন এই অভ্যুত্থানের স্পিডটা কারা ধরবে। দেখেন ছাত্ররা এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, এটা সবাই আমরা জানি, স্বীকারও করে সবাই, রাজনৈতিক দলগুলো স্বীকার করে, কিন্তু ছাত্রদের তো কোনো রাজনীতি নাই, রাজনীতি আছে রাজনৈতিক দলগুলোর। এখন যে রাজনৈতিক দলগুলো এতদিন যে রাজনীতি করে আসছে, সেই রাজনীতি যেহেতু এখানে কাঙ্ক্ষিত মুক্তি, রাজনৈতিক মুক্তি আনতে সক্ষম হয় নাই, ফলে অভ্যুত্থানের স্পিরিটকে কাজে লাগিয়ে প্রথম কাজ হইল রাজনৈতিক দলগুলোর নিজেদের এমন একটা রাজনীতি নির্মাণ করা দলগুলোর জন্য, যেইটা আগামীর বাংলাদেশ নির্মাণে তাদেরকে, ওই দলগুলোকে উপযুক্ত করে তোলে, সেটা তাদের আগে উপযুক্ত হবে। এখন তারা যখন উপযুক্ত হয়ে উঠবে, সংস্কার, নির্বাচন এগুলো আর কোনো মুখোমুখি অবস্থার ব্যাপারই থাকবে না। ফলে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর এদিক থেকে খুব দ্রুত অভ্যুত্থান স্পিরিটের সাথে অ্যাকোমোডেট করা নিজেদের করে এই সংস্কারটাকে, এই পুনর্গঠনটাকে, দেশ পুনর্গঠনের জন্য রিয়েলি এগিয়ে নিয়ে যায়। এবং অবশ্যই আমাদের নির্বাচন এমন একটা নির্বাচন হতে হবে যে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ শক্তিশালী হয়, তার ভোটাধিকার প্রয়োগ শুধুমাত্র একদিনের ব্যাপার না, তার নাগরিক অধিকার সুসংহত করা এবং যখন খুশি তাকে ক্ষমতাচ্যুত করার যে পদ্ধতি, সেইটা যেন পরিপূর্ণভাবে প্রয়োগ করতে পারে, এরকম একটা ব্যবস্থা পার্মানেন্টলি গড়ে তুলতে হবে।